হয়তোবার কয়েক ঘন্টা অথবা কয়েকদিন এরপর এই বোর্ডটা আর থাকছে না। আমরা সবাই দেখেছি যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, ওনারা রিপোর্ট জমা দিয়েছেন, সেই রিপোর্ট আইসিসিতে পাঠানো হয়েছে। মানে ক্রিকেটের সবচেয়ে বড় অর্গানাইজেশন অথবা যারা ক্রিকেট চালান আইসিসি, তাদের কাছেও রিপোর্টটা পাঠানো হয়েছে। এবং যারা বলেছেন যে ভাই রিপোর্টে কোনো খারাপ কিছু নেই, রিপোর্ট তো ভালো এবং কোনো ধরনের অভিযোগ করা হয়নি, আমি তখন বলেছিলাম যে ভাই অভিযোগ করবেন না, যা তদন্ত করেন তারা শুধুমাত্র সত্য তুলে ধরেন এবং সুপারিশ করেন যে কি হয়েছে, কি হতে পারে, কি হতে পারত। এবং সেখানে ওই রিপোর্টগুলো এসেছে এবং যা এসেছে সেগুলো যথেষ্ট এই বোর্ডটা পুরোটাই ভেঙে যাওয়ার, এবং সেটাই হতে যাচ্ছে কয়েক ঘন্টা অথবা কয়েক দিনের বিষয়। এরপর আমরা নতুন একটা বোর্ড দেখতে পারবো। আমরা এর আগে অনেক কথা বলেছি, আমিরুল ইসলাম বুলবুল অনেকের চোখে অনেক বড় একজন অর্গানাইজেশন, মানে সংগঠক, অনেকের চোখে বড় সভাপতি, অনেকের চোখে তিনি কাজ করার সুযোগ পাননি, কিন্তু আমি এর আগে অনেকবার ব্যাখ্যা দিয়ে বলেছি যে তিনি ব্যর্থ, তিনি ব্যর্থ। কিন্তু আজ বলতে চাই তার অভিনয়ের কথা। মানে বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে, বাংলাদেশ ক্রিকেট নিয়ে কীভাবে অভিনয় করেছেন, অভিমানী অভিনয় করেছেন। হয়তোবা চলচ্চিত্রে অভিনয় করলে পুরস্কার পেতে পারতেন। আসুন আমরা একটু জানতে চাই। প্রথমত, যখন এসেছেন, যখন অবৈধভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সভাপতি হয়েছেন, অবৈধভাবে, আমি আবারও বলছি অবৈধভাবে, যেটা হওয়ার রীতি নেই, মাত্র 2 দিনের নোটিশে আমরা দেখেছি ফারুক আহমেদকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। যে যে অভিযোগ ছিল সেই অভিযোগ কখনো প্রমাণ হয়নি, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল অবৈধভাবে। এবং অবৈধভাবে ওই 2 দিনের মধ্যে সভাপতি হলেন কে? আমিরুল ইসলাম বুলবুল। কিভাবে হলেন? তিনি কাউন্সিলর হলেন, তিনি হলেন ক্রীড়া পরিষদ থেকে এসে তিনি হয়ে গেলেন সভাপতি। এবং আসার পরে বললেন যে আমি টি-20 ম্যাচ খেলতে এসেছি, টি-20 ম্যাচ খেলতে এসেছি। বাংলাদেশ টেস্ট দলের প্রথম টেস্টের যিনি সেঞ্চুরিয়ান, মানে উনি ভুলে গিয়েছিলেন যে তিনি টেস্ট প্লেয়ার, তিনি টি-20 প্লেয়ার না। বলতেই পারতেন যে আমি টি-20 নয়, টেস্ট খেলতে এসেছি, আগে টি-20 ইনিংসটা দেখে নিই 4 মাসের। এসেই বলেছেন 100 বার, বলেছেন 100 বার। মানে অভিনয় কেন বলছি একটু মিলিয়ে নিন। 100 বার বলেছেন যে আমি খেলবো টি-20 ম্যাচ, এরপর আমি চলে যাব, সেবা করব। এরপর কি করলেন? যখন দেখলেন যে না, ক্রিকেট বোর্ডে তো মধু আছে, অনেক মধু আছে, এবং তিনি থাকলে আশেপাশে অনেকেই মধু পেয়ে যাবে, মধু দিতে হবে, নিজে নিতে হবে, তখন তিনি করলেন কি, একেবারে নিয়ম নীতি ভেঙে হয়ে গেলেন সভাপতি। এই যে অভিনয়টা দারুণ, মাস্টার ক্লাস। আপনি যদি এটা বিভিন্ন সিনেপ্লেক্সে অথবা বিভিন্ন, মানে আপনি সিনেমা হলে মুক্তি দিতেন, এটা হয়তো অনেক ভালো হিট করতো। এরপর আসলো বিপিএল। না, বিপিএলের আগে আপনি নির্বাচন আসতে হবে, নির্বাচনের অভিনয়, যেখানে আপনি কাউন্সিলর চেঞ্জ করে দিয়েছেন, কাউন্সিল বাতিল করে দেওয়ার পর নতুন করে কাউন্সিলর দিয়েছেন, সেখানে সবাইকে আপনি বাধ্য করেছেন যেন নির্বাচন না থাকে, আপনি রাতে ভোট নিয়েছেন, নিয়ে আপনি সভাপতি হয়েছেন। কি দারুণ একটা অভিনয় ছিল, মানে কি দারুণ নির্বাচন, মানে দারুণ নির্বাচন, যেটা আমরা নতুন একটা প্রেক্ষাপট, নতুন একটা দেশ পাওয়ার পর ভাবা হচ্ছিল সব কিছু দারুণ হবে। সে নাজমুল হাসান পাপন 17 বছর ধরে ক্রিকেট বোর্ডটাকে শেষ করে দিয়েছেন, যে অভিযোগ, মানে সেই নির্বাচন বাদ দিয়ে একটা দারুণ নির্বাচন হবে, সেই নির্বাচন আরও কলঙ্কিত হয়েছে। সেই নির্বাচন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইতিহাসে সবচেয়ে বাজে নির্বাচন হয়েছে, এর থেকে বাজে নির্বাচন আর কখনোই হয়নি, কখনোই হয়নি। এই নির্বাচনে আপনি নাটক করেছেন, এবং নাটক শেষে আপনি বলেছেন দারুণ নির্বাচন হয়েছে, দারুণ নির্বাচন হয়েছে, এবং আপনি সভাপতি হয়েছেন। কি দারুণ, 4 মাসের জন্য এসেছেন টি-20 ম্যাচ খেলতে, অভিনয়। এরপর আপনি নির্বাচনটা করলেন অভিনয় করে। এরপর আসা যাক বিপিএল। বিপিএল নিয়ে আপনি যে কথাই বলুন না কেন, মানে বিপিএলের যে বিষয়গুলো ছিল ফিক্সিংয়ের, এগুলো তো আপনি শুরু করতে পারেননি। নিজের নামে অভিযোগ এসেছে, সভাপতির নিজের নামে অভিযোগ এসেছে, উল্টা তিনি গিয়ে ব্যবস্থা নিতে গেছেন। আগে প্রমাণ করুন যে আপনি যুক্ত না, আপনি টাকার ভাগ নেননি, প্রমাণ করুন। মানে আপনার পরিচালক করেছে, সেটা প্রমাণ হয়ে গেছে, এবং সেখান থেকে প্রশ্ন এসেছে, কথা এসেছে আপনি জড়িত, তো আপনি প্রমাণ করুন যে আপনি না, আপনি কেন উল্টো ব্যবস্থা নেবেন? আগে প্রমাণ করতে হবে। তো কেউ তো আর প্রমাণের ঊর্ধ্বে না, কেউ তো আর অভিযোগের ঊর্ধ্বে না। আপনি কে ঊর্ধ্বে হলেন? প্রমাণ করুন। আপনি অভিনয় করে গেলেন যে আপনি সাধু, একদম একদম সাধু, আপনাদের ভালো কেউ হয় না। এরপর আপনি অন্যদিকে অভিযোগ দিয়ে যাচ্ছেন, এবং আপনার উপর একটা ফেস, মানে ভিতরে একটা ফেস আর উপরের ফেসটা আপনার কি সাধু, কত ভালো, এরকম মানুষের দুনিয়াতে হয় না, আপনি সেটাই দেখিয়েছেন। এবং বিপিএলের
এই নাটকগুলো দেখতে বাধ্য করেছেন। এবং ওই যে সবচেয়ে বড় বিষয় ভাই, মানে যারা খেলার সাথে আছেন তারা বোঝেন, বিপিএল বন্ধ হয়ে গেছে, পরিচালকদের এলোমেলো কথাতে বন্ধ হয়ে গেছে। আপনি মাঠের মধ্যে গিয়ে কষ্ট দেখাচ্ছেন যে ভাই প্লেয়াররা আসে না, রাজনীতির কারণে আসে না। আপনি একটা কল দিয়েছে, মানে একজন সভাপতি, একজন সংগঠক, একজন ক্রিকেট বাঁচাতে চান, বাংলাদেশ ক্রিকেট সেবা করতে এসেছেন, আপনি কি কখনোই কি কল দিয়েছেন যে বাবা খেলতে আসো, একদিন না খেললে 2-3 কোটি টাকা বিসিবির লস হবে? তার নিজের পকেট থেকে তো লস হচ্ছে না বিসিবির, বাংলাদেশের। তিনি তো বাংলাদেশে থাকেন না, তিনি বাংলাদেশের কেউ তো না। থাকেন না, যাবেন অস্ট্রেলিয়াতে। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যে 3-4 কোটি টাকা খরচ হলো, নষ্ট হলো, এটা আপনি কল দিয়েছেন বাঁচানোর জন্য? দেননি। আর মাঠে কি নাটক দেখিয়েছেন, অভিনয় করেছেন যে আমি কষ্ট পাচ্ছি। আপনাদের পুরো প্লেয়ার যে কষ্ট পেয়েছে, কল দেন, একটা কল দিলে তো আসতো, আর ছোটো হতে হতো না তো। এই যে অভিমানী অভিনেতা এইসব করে ধ্বংস হয়েছে। এখানে একটু অ্যাড করতে চাই, দেখুন কোয়াপকে একটা অফিস দেওয়ার কথা, ছোট্ট রুম দেওয়ার কথা বিসিবি ভবনে। সেই রুম দেওয়ার সময় বিসিবি সভাপতি সুন্দর করে সবাইকে বলেছেন যে তোমাদের রুম দিয়ে দিচ্ছি আমি, তোমরা রুমে থাকো, তোমরা কাজ করো, মানে বাইরে যখন সবার সাথে কথা বলে মিটিং করেন। এরপর যখন তিনি বিসিবি মিটিংয়ে গেছেন তখন বলেছেন যে আমি সভাপতি থাকা অবস্থায় কোয়াবের কোনো রুম দেওয়া হবে না। আপনি রুম দিবেন কেন? আপনি এনএসসিকে বলে দিবেন, রুম তো আপনারও না, এনএসসির। যদি না দিবে, আপনাকে রিকোয়েস্ট করা হয়েছে, আপনি একবার না করে দিতেন মুখের উপর যে ভাই করা যাবে না এটা। মানে কোয়াব যেহেতু ক্রিকেটারদের স্বার্থ দেখে, আমাদের সাথে সবসময় আপনাদের তর্ক বিতর্ক হবে, দেয়া যাবে না, তাহলে তো হতো। আপনি গেটে বাইরে বলে আসলেন যে তোমাদের রুম প্রস্তুত, রুম দেয়া হচ্ছে। রুমে গিয়ে ডিরেক্টরে বললেন যে আমি থাকা অবস্থায় যেন রুম না পাই, তাই রুম দেওয়া হবে না। দারুণ অভিনয় করেছেন, ভালো। বিশ্বকাপ সবচেয়ে বড় অভিনয়। কত কিছু দেখেছি, কত কথা শুনেছি বিশ্বকাপ নিয়ে, তারপরেও বলবো বাংলাদেশ বিশ্বকাপ খেলা উচিত ছিল। সবাই তাই বলছে। আমরা আগে বলেছি ভাই, অনেক কথা শুনেছি, সত্য নিয়ে বলেছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে শান্তি লাগে। হ্যাঁ, দেশের জন্য ওই সময় সাহস নিয়ে বলেছি। এখন যারা অনেকেই বলছেন, কারণ দেশে রাজনীতি প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, এখন বলতে পারি আমরা যে বিশ্বকাপ খেলতে চেয়েছি, বোর্ড থেকে বলা হচ্ছে, সাবেকরা বলছেন, কোচিং স্টাফরা বলছেন। আমি আগেই বলেছি। সেই জায়গায় আমিনুল ইসলাম বুলবুল পাকিস্তানের সাথে হাত মিলিয়ে বাংলাদেশকে বাদ দিয়ে দিয়েছে। সেই পাকিস্তান বাংলাদেশকে বাদ দিয়েছে যেন ইন্ডিয়াতে খেলা না হয়, এবং সারা ওয়ার্ল্ডের কাছে তারা প্রমাণ করতে পারে যে ইন্ডিয়া সেফ না। তাদের তো সোনায় সোহাগা, তারা খেলেছে, তারা এক্সট্রা টাকা পেয়েছে, তারা বাংলাদেশকে বাদ দিতে পেরেছে, ইন্ডিয়ার উপর একটা চাপ সৃষ্টি করতে পেরেছে। বাংলাদেশকে ব্যবহার করে তারা যে এতগুলো ফায়দা নিয়েছে, আর বাংলাদেশ সেই ফায়দাও দিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের জন্য। আর আমিনুল ইসলাম বুলবুল নিজে সুন্দর করে হেসে হেসে ঘুরিয়ে উড়িয়েছেন, নাটক করেছেন। এই হচ্ছে আমাদের নাটকগুলো। এই মিথ্যা কথাগুলো একের পর এক বলে গেছেন যে নাটকটা করেছেন যে হ্যাঁ ঠিক আছে, মানে আজে বাজে মন্তব্যের জন্য নাজমুল ইসলামকে আমরা তাকে রাখছি না, ফাইন্যান্স কমিটিতে রাখছি না, হয়তো বোর্ডেও রাখা হবে না। একই দিন একই সময় গিয়ে তারা মিটিং করেছেন, নাটক ঠিকঠাক আছে। তো এই যে নাটকগুলো, এই যে অভিনয়গুলো কি দারুণ। আমার মনে হয় অস্কার পেতেও পারেন, মানে অস্কার হয়তো বা দেওয়া যেতেই পারে, তারপরেও একটা অ্যাপ্লাই করতেই পারেন। আমার বলবো যখন তিনি সভাপতি পদটা হারাতে যাচ্ছেন তখন একটা অ্যাপ্লাই করতেই পারেন, আমরাও ভোট দিতে পারি। হয়তো বা ওনার পক্ষে অনেকেই আছেন যারা হয়তো এইসব বিষয়গুলো জানেন না, জেনেও অনেকে বলেন যে তিনি ঠিক আছেন। এইসব আসলে কখনোই কারা বলছেন কারা জানছেন এটা আসলে মানে বলার অপেক্ষা রাখে না। তারপরেও সাপোর্টার থাকতে পারে, কিন্তু ভাই বাস্তবতা তিনি ব্যর্থ, তিনি পারবেন না, তিনি বাংলাদেশ ক্রিকেটটা ধ্বংস করেছেন। যতদিন তাকে মনে রাখতে হবে, বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করেছেন, নষ্ট করেছেন। 1 বছরে বাংলাদেশ ক্রিকেটকে 10 বছর পিছিয়ে দিয়েছেন। একেবারে কিছুই রাখেননি, সব কিছু শেষ করে দিয়েছেন। এমন একজনকে এত ভালো অভিনয় করার জন্য আমরা তালি দিতেই পারি। ধন্যবাদ সবাইকে।